দীর্ঘ 8 ঘন্টা ট্রেন জার্নি শেষে আমি খুন্তিপুরে এসে পৌঁছালাম। আরও আগে আসা যেত, কিন্তু ট্রেন ঠিক টাইমে আসলো না। ট্রেন থেকে নামতে নামতে অনেক রাত হয়ে গেছে। স্টেশনের ঘড়িতে টাইম দেখে আমার চোখ কপালে। এখন রাত 10টা বাজে। রাস্তায় কোনো গাড়িও দেখা যাচ্ছে না। এত রাতে এই গ্রামে কোনো যানবাহনও পাওয়া যাবে না, আর এই জিনিসটা আমার মাথায় ছিল না। তাই পায়ে হেঁটে রওনা হলাম আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। স্টেশন থেকে আমার শ্বশুর বাড়ির রাস্তা প্রায় 2 কিলোমিটার তো হবেই। কি আর করার, হেঁটেই যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। হাঁটতে হাঁটতে মনে পড়ল আমি তো একটা জিনিস নিতে ভুলেই গিয়েছি। গ্রামের সব দোকানপাট তো বন্ধ, এখন মিষ্টি নেই কি করে? মিষ্টি ছাড়া নতুন জামাই শ্বশুর বাড়িতে যাওয়াটা ভালো দেখায়? কেন যে আগে মনে ছিল না? নিজের বোকামির জন্য নিজের উপরেই রাগ লাগছে। আমি মামুন আহমেদ, সদ্য বিয়ে করেছি। আমার বউ তার বাবার বাড়িতে আগেই চলে এসেছে। আমি চাকরির জন্য তখন আসতে পারিনি। ঈদের ছুটি পাওয়ায় বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছি। কিন্তু স্টেশন থেকে নামার পর রাস্তায় কোনো গাড়ি ঘোড়া পেলাম না। পাওয়া যাবেই বা কী করে? এরা তো আর শহর না। গ্রামের সন্ধ্যা হতে না হতেই যে যার বাড়িতে চলে যায়। গ্রামের মানুষের কাছে এখন অনেক রাত। মিষ্টি না নেওয়ায় মন খারাপ হয়ে গেল। নতুন জামাই বলে কথা, ব্যাপারটা সবাই ভালোভাবে নিবে না। যাই হোক, এখন আর ওসব ভেবে লাভ নেই। এত রাতে এই গ্রামে মিষ্টির দোকান খোলা পাওয়াও সম্ভব নয়। খালি হাতেই যেতে হবে। সবাই বুঝবে এত রাতে এই গ্রামে তো কোনো দোকানপাট খোলা থাকে না। তাছাড়া আমার শ্বশুরবাড়ির লোকজন খুবই ভালো। স্তব্ধ অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। ঝিঝি পোকাদের ডাক আজ খুব আগ্রহ নিয়ে শুনছি। আজ অমাবস্যার রাত। রাতের আকাশ দেখে তাই বলে মনে হচ্ছে। কালো ঘুটঘুটে অন্ধকার বিরাজ করছে চারিদিকে। শুকনা রাস্তা হওয়ায় পথ চলতে কোনো অসুবিধা হচ্ছে না। জীবনে এই প্রথম এত রাতে গ্রামের পথে হাঁটছি। গ্রামে খুব কম আসা হয়। ছোটবেলা থেকে শহরে আমার বেড়ে ওঠা। মায়ের ইচ্ছা ছিল তার গ্রামের কোনো মেয়েকে যেন আমি বিয়ে করি, আর তাই তার পছন্দে আমার বিয়েটা হয়েছে। শহরে বেড়ে উঠলেও আমি খুব একটা সাহসী নই। ছোটবেলা থেকে ভূতের গল্প পড়ে বড় হয়েছি, তাই একটু অন্ধকারে আমার দম বন্ধ হয়ে আসে। এই অন্ধকার পথে একা হাঁটতে আমার একটু ভয় ভয় করছে। দুপাশে ঘন জঙ্গল, মাঝখানের রাস্তা ধরে আমি হাঁটছি। হঠাৎ জঙ্গলের দিকে চোখ যেতেই আমার চোখে একটা দোকান চোখে পড়ল। দোকানে মিটমিট করে আলো জ্বলছে। আমি কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম একটা মিষ্টির দোকান। এত রাতে এই জঙ্গলে মিষ্টির দোকান? অবাক লাগলো। যেখানে এত রাতে আমি কোনো গাড়ি পাইনি, কোনো দোকানপাট খোলা পাইনি, সেখানে এই নির্জন জায়গায় মিষ্টির দোকান। ব্যাপারটা আমার একদমই ভালো ঠেকছে না। দোকানের ভিতর চোখ দিতেই আমার চোখ ছানা ভরা হয়ে গেল। হরেক রকমের মিষ্টির দোকান। হরেক রকমের মিষ্টি দেখে আমার মনটা খুশি হয়ে গেল। যাক, এখন আর শ্বশুরবাড়িতে খালি হাতে যেতে হবে না। কিন্তু দোকানে তো কোনো মানুষ দেখতে পাচ্ছি না। কেউ আছেন? ভাই, মিষ্টি লাগবে ভাই আমার। আমার কথার কোনো উত্তর পেলাম না। দোকানে কেউই নেই। এত রাতে দোকান খুলে দোকানদার কোথায় গেল? বেশ কিছুটা সময় কেটে যায়। কাউকে দেখতে না পেয়ে মিষ্টি কেনার আশা আমি ছেড়ে দিয়েছি।
যাওয়ার জন্য ফিরতেই দোকানের ভেতর থেকে কেউ একজন ফ্যাকাশে কণ্ঠে বলে উঠল, কি মিষ্টি নিবেন? রসগোল্লা, রাজভোগ, চমচম, সন্দেশ, কালো জাম, রসমালাই, আমার দোকানে সব পাইবেন। দোকানদারের কথায় আমি পিছনে ফিরে তাকালাম। দেখলাম দোকানের ভিতর একজন বয়স্ক লোক। লোকটার পরনে ধুতি, ফতুয়া, চুলগুলো সাদা, মুখটা ফ্যাকাশে হয়ে আছে। লোকটাকে দোকানের ভিতর দেখে আমি বেশ অবাক হলাম। প্রথমে তো দোকানের ভিতর কেউই ছিল না, তাহলে লোকটা এখন কি করে? দোকানের ভিতরে আমি কোনো গুপ্ত দরজা আছে কিনা দেখতে লাগলাম। হয়তো কাছেই লোকটার বাড়ি। সে যাই হোক, এত কিছু ভেবে আমার কাজ নেই। আমার মিষ্টি নেওয়ার দরকার, আমি মিষ্টি নিই। আমাকে 5 কেজি রসগোল্লা আর রসমালাই দিবেন, ঠিক আছে? তা দিতে পারি, তবে মিষ্টি নিয়ে আজ বাড়ি ফিরতে পারবেন? লোকটার কথায় আমি চমকে উঠলাম। লোকটা এখনই বলল বাড়ি ফেরার কথা বলছে, মিষ্টি নিয়ে বাড়ি ফিরতে পারবো না, এর মানে কি? লোকটা কেন এরকম বলছে? মাফ করবেন চাচা, আমি আপনার কথা ঠিক বুঝতে পারিনি। আমি শহর থেকে এসেছি শ্বশুর বাড়ি যাব বলে, কিন্তু রাস্তায় জ্যাম থাকায় ট্রেন খুব দেরিতে এসে নেমেছে। এত রাতে এ গ্রামে কোনো যানবাহন পাচ্ছিলাম না, এদিকে মিষ্টি নিতেও ভুলে গিয়েছিলাম। নতুন বিয়ে হয়েছে তো, খালি হাতে কিভাবে শ্বশুর বাড়ি যাই? আপনার দোকানটা খোলা থাকায় বড্ড উপকার হলো। উপকারের প্রতিদান তো তোমায় দিয়ে যেতে হবে। তা অবশ্যই দিব, যত রাখবেন তার থেকে 100 টাকা বেশি দেব। শুধু টাকা দিয়ে ঋণ শোধ করতে পারবে না? কি যে বলেন চাচা, দিন মিষ্টিগুলো মেপে দিন, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এই খুন্তিপুরের মিষ্টান্ন ভান্ডার থেকে একবার যে মিষ্টি কিনেছে তাকে অনেক চড়া দাম দিতে হয়েছে। কত দিতে হবে চাচা সেটা বলুন, যা দাম আসবে আমি দিব, এ নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। যদি বলি মিষ্টির দামটা তো জীবন দিয়ে পরিশোধ করতে হবে। দোকানদারের কথায় আমি শিউরে উঠি। সে খিলখিলিয়ে হাসছে, তার হাসির শব্দে আমার প্রাণটা যেন বেরিয়ে যাবার উপক্রম হচ্ছে। বৃদ্ধ লোকটা আমার দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। তার হাসির শব্দ আমার বুকের ভিতরে পেরেকের মতো গেঁথে গিয়েছে। দেখতে দেখতে বৃদ্ধ লোকটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো, যা দেখে আমার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল নিমেষে। আমি দোকানে সাজিয়ে রাখা মিষ্টিগুলোর দিকে তাকালাম। মিষ্টিগুলো লাল তাজা রক্তে ডুবে আছে। এ কি করে সম্ভব? এর মানে আপনি কোনো মানুষ না? নিবি না মিষ্টি, নিবি না আমার দোকান থেকে? ভয়ে আমার চিন্তা শক্তি লোপ পেয়েছে। বারবার মনে হচ্ছে আজই আমার শেষ রাত। এই অশরীররা কারো উপর মায়া করে না। আমার নতুন বিয়ে হয়েছে, আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। কুন্তিপুরের এই মিষ্টান্ন ভান্ডারে যে একবার আয়ে সে কখনোই ফেরা যাইতে পারে না। তুইও পারবি না। আমার রক্ত লাগবো, তাজা রক্ত। অশরীরীটা ধীরে ধীরে এগিয়ে আসছে। তার মুখ থেকে হিংস্র একটা শব্দ বের হচ্ছে। এই পরিস্থিতিতে আমি কি করব বুঝে উঠতে পারছি না। মনে মনে সূরা পড়তে লাগলাম, জানি না বাড়ি ফিরতে পারবো কিনা। আমার স্ত্রী আমার পথ চেয়ে বসে আছে। কাল সকালে হয়তো আমার লাশ দেখতে পাবে ওরা। অশরীরটা আমার দিকে এগিয়ে আসছে। আমি একটা চিৎকার দিয়ে দৌড় দিলাম। আমার মনে হচ্ছে অশরীরটাও আমার পিছে পিছে আসছে। আমি সর্বশক্তি দিয়ে দৌড়াচ্ছি। কাছেই একটা মসজিদ আছে, সেই মসজিদ পর্যন্ত যেতে পারবো কিনা জানি না। এই অশরীর তার ধারালো নখ দিয়ে আমার বুক চিরে হৃৎপিণ্ডগুলো খাবে। প্রচণ্ড ভয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। সূর্যের আলো চোখে পড়তেই আমার জ্ঞান ফিরে এলো। চোখ মেলে আমার মুখের উপর একজন লোক আমার দিকে ঝুঁকে আছে। আমি প্রচণ্ড ভয়ে চমকে উঠলাম। ভয় নেই, তুমি আমার কাছে একদম নিরাপদ।
আমি নামাজ পড়ে যাচ্ছিলাম, তোমাকে এখানে পড়ে থাকতে দেখে ভাবলাম তোমার জ্ঞান ফেরা অবধি অপেক্ষা করি। তুমি কি কিছু থেকে ভয় পেয়েছো? আমি হুজুরকে সব ঘটনা খুলে বললাম। খুন্তিপুরের এই মিষ্টান্ন ভাণ্ডারে একটা সময় খুব রমরমা বেচা কিনা হতো, কারণ হরণ চাচার মিষ্টির তুলনা হয় না। শহর থেকেও মানুষ তার দোকান থেকে এসে মিষ্টি নিয়ে যায়। চারিদিকে তার মিষ্টির জয়রাগ। আর তখনই কিছু ব্যবসায়ীরা ষড়যন্ত্র করতে শুরু করে। তার দোকানে সব সময় উপচে পড়া ভিড় পড়েই থাকতো, আর অন্য দোকানিরা হরণ কাকাকে হিংসা করত। একদিন রাতের বেলা সব দোকানিরা হরণ কাকার মিষ্টান্ন ভাণ্ডারে আগুন জ্বালিয়ে দেয়। পুরে ছাই হয়ে যায় হরণ কাকার শেষ সম্বল। সকালবেলা হরণ কাকা তার পুড়ে যাওয়া দোকান দেখে খুব কেঁদেছিল। সে দিনের পর থেকে হরণ কাকাকে আর গ্রামে দেখা যায়নি। তবে লোকমুখে শুনেছি মধ্যরাতে হরণ কাকা তার মিষ্টান্ন ভাণ্ডার খুলে বসে থাকে। অনেকের ধারণা হরণ কাকা শহরে চলে গেছে, আবার অনেকের ধারণা হরণ কাকা তার মিষ্টান্ন ভাণ্ডারের শোকে আত্মহত্যা করেছে। তোমার মুখে সব শুনে তো এটাই মনে হচ্ছে হরণ কাকা আর বেঁচে নেই। আজও তার আত্মা সেই মিষ্টান্ন ভাণ্ডারেই আছে। তবে খুন্তিপুরে মিষ্টির দোকান খুবই কম। আগের ব্যবসায়ী সবাই রহস্যময়ভাবে আত্মহত্যা করেছে। হিংসে বড্ড খারাপ জিনিস। হিংসের বশবর্তী হয়ে মিষ্টি ব্যবসায়ীরা হরণ কাকার স্বপ্নের মিষ্টান্ন ভাণ্ডার পুড়িয়ে দেয়। হুজুরের মুখে হরণ কাকার বীভৎস ঘটনা শুনে মনটা খারাপ হয়ে গেল। লোকটা অনেক কষ্ট পেয়ে আত্মহত্যা করেছে। হুজুর আমাকে ঝেড়ে দেওয়ার পর আমি তার থেকে বিদায় নিয়ে আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করি। সকলে আমার জন্য অপেক্ষায় আছে, অনেক চিন্তাও করছে আমাকে নিয়ে। এই খুন্তিপুরে এসে এমন একটা ভৌতিক ঘটনা আমার সাথে ঘটে যাবে আমি কখনো কল্পনাও করিনি। আমার জীবনে ঘটে যাওয়া ভৌতিক এই অভিজ্ঞতা সকলকে খুলে বলবো।